নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এবার কি বাতিল হতে চলেছে প্রাথমিকের ৩২,০০০ চাকরি? হাইকোর্টে শুনানির পরেই সাড়ে সর্বনাশ রাজ্যের। তৃণমূল নেত্রীর দিদিগিরি লজ্জায় মুখ লুকোচ্ছেন নেতারা, ড্যামেজ কন্ট্রোলে এই পদক্ষেপ মমতার। জুলাই থেকে কি ১৮০০ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা, প্রকাশ্যে নয়া আপডেট। সাধু সন্তদের উপর আক্রমণ, ধর্ষণ কাণ্ডে এফআইআর বাতিলের দাবিতে হাইকোর্টে কার্তিক মহারাজ। মুহূর্তে ছিটকে যায় সবাই, ধ্বংসস্তূপ সরাতেই বেরোলো ৩৫ জনের লাশ। অতিরিক্ত শূন্যপদ নিয়োগেও টাকার খেলা, আদালতে ঝোড়ো ব্যাটিং সিবিআই এর। ২৬-এর আগে ঘুম উড়ল নবান্নের। রাজ্যে অপরাধীদের বাঁচাতে এতটা মরিয়া মমতা পুলিশ, ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন হেভিওয়েট। মমতা হাজার হাজার মহিলাকে নিয়ে রাস্তায় নামলেন শুভেন্দু। আবার কি হলো রাজ্যে? ধর্ষণ হলে লাভ বাইট কোথা থেকে এলো? কসবা কাণ্ডে অভিযুক্তকে ফাঁসানো হচ্ছে, দাবি আইনজীবীর। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি প্রায় ২৬,০০০ শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ার পর এমনিতেই চাপে রয়েছে রাজ্য। গোটা রাজ্য জুড়ে আন্দোলন এবং যাদের চাকরি চলে গিয়েছে তাদের প্রতিবাদ নবান্নকে রীতিমতো খাদের কিনারায় দাঁড় করিয়ে রেখেছে বলেই দাবি করছে বিরোধীরা। আর সেসবের মধ্যেই একটা চর্চা শুরু হয়েছিল যে এসএসসির মতোই এবার কি প্রাথমিকের যে ৩২,০০০ চাকরি বাতিলের মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে, সেক্ষেত্রেও কি বড়সড় দুর্নীতির তথ্য ফাঁস হবে? এই সমস্ত চাকরিও কি বাতিল হয়ে যাবে? আর সেই সব প্রশ্নের মাঝেই এদিন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে যে মন্তব্য সামনে এলো, তার ফলে রীতিমতো দুশ্চিন্তা এবং সংশয় তৈরি হয়েছে গোটা রাজ্যবাসীর মধ্যে। পাশাপাশি এই রকম কোনো বড় সিদ্ধান্ত হলে সবথেকে বেশি যে বিপদ বাড়বে নবান্নের, সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কিন্তু কি বলল আদালত? জানা গিয়েছে এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে প্রাথমিকের ৩২,০০০ ব্যক্তির চাকরি বাতিলের মামলার শুনানি হয়। আর সেখানেই বড় মন্তব্য করেন বিচারপতিরা। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় যে নথি রয়েছে তা দেখেই তারা অনুমান করেছেন যে দুর্নীতি হয়েছে। আর বিচারপতিদের এই পর্যবেক্ষণের ফলে রীতিমতো চিন্তা তৈরি হয়েছে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। তাদের সকলের মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কি এই দুর্নীতির কারণে এবার এসএসসির মতো তাদেরও বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে। জানা গিয়েছে এদিন চাকরিহারা শিক্ষকদের আইনজীবীর উদ্দেশ্যে বড় প্রশ্ন করেন দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের পক্ষ থেকে বলা হয়, যদি একজন বিচারপতি দেখেন টাকার বিনিময়ে চাকরি হয়েছে, নিয়োগে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তখন তিনি কি করবেন? চোখ বন্ধ করে থাকবেন? আদালত যদি দেখে ব্যাপক দুর্নীতি হয়েছে, প্রশাসনিক কর্তারা যুক্ত রয়েছেন, রাজ্যের মন্ত্রী যুক্ত রয়েছে, তখন বিচারপতিরা কি করবেন? কিছুই কি করবেন না। পাল্টা চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবী যুক্তি দেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি দুর্নীতি করে তাহলে কেন নতুন প্যানেল তৈরি করতে বলা হয়েছিল? যার পাল্টা বিচারপতি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে তা কোথায় পাঠানো উচিত তা নিয়ে প্রশ্ন করেন চাকরিহারা শিক্ষকদের আইনজীবীকে। এক্ষেত্রে অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা জানান সেই আইনজীবী। তবে এত পর্যন্ত সবকিছু চললেও আবার এই মামলার শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিলের যে মামলা, সেই মামলায় ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির যে পর্যবেক্ষণ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, এক্ষেত্রেও বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। কেননা বিচারপতিরা যে পর্যবেক্ষণ সামনে এনেছেন তাদের স্পষ্ট তাদের মন্তব্যের মধ্যে দিয়ে যে এক্ষেত্রেও তারা দুর্নীতির আভাস পাচ্ছেন। তাই যেখানে থাকবে এখানে যে তারা কোনোভাবেই চোখ বন্ধ করে বসে থাকবেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে। স্বাভাবিকভাবেই এসএসসির মতো এক্ষেত্রেও যদি বড় কোনো নির্দেশ বা সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা হাইকোর্ট, তাহলে ২৬-এর নির্বাচনের আগে বড়সড় ধস নামতে পারে নবান্নের অন্দরমহলে। শুধুমাত্র শিক্ষা নিয়ে দুর্নীতি এবং বিপর্যয়ের কারণেই বিদায় নিতে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বলে দাবি করছেন বিরোধীরা। তবে আজকের শুনানির পর গোটা বিষয়টি নিয়ে চিন্তা থাকলেও
পরবর্তী শুনানিতে কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর। এই রাজ্যে যারা তৃণমূল করেন তারা এমন একটা ভাব দেখান যেন রাজ্যটা তাদের সম্পত্তি। আইনকে হাতে তুলে নিয়ে যারা বিরোধী দল করেন, যারা প্রতিবাদী মানুষ, তাদের কণ্ঠ রোধ করতে হুঁশিয়ারি দেওয়া যেন তৃণমূল নেতাদের কাছে জলভাত হয়ে দাঁড়িয়েছে। এমনকি বয়সে অনেক প্রবীণ হওয়ার পরেও অনেক মানুষকে কন্যাসম তৃণমূলের নেত্রীর কাছে এই রাজ্যের বুকে হেনস্থা পর্যন্ত হতে হয়েছে। এই রকমই ঘটনা ঘটেছে খড়গপুরে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই যখন বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে, তখনই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে এবার শেষ পর্যন্ত দলের ভাবমূর্তি পুনরুদ্ধারে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঘটনা ঘটেছে বলা বাহুল্য, গতকালই একটি খবর সামনে আসে যেখানে দেখা যায় খড়গপুরে বামেদের এক প্রবীণ নেতা, যিনি এলাকায় ভীমদা নামে পরিচিত, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর সেই সময় তৃণমূলের নেত্রী বেবি কোলে এবং তার অনুগামীরা সেই বাম নেতাকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করেন। পরবর্তীতে সেই বৃদ্ধ বাম নেতা প্রাণে বাঁচতে একটি রঙের দোকানে আশ্রয় নেন। ইতিমধ্যেই সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরে শুধু বিরোধী দল বা সাধারণ মানুষ নন, তৃণমূলের পক্ষ থেকেও অনেকে একজন বয়স্ক মানুষকে এইভাবে কেন হেনস্থা করা হলো, কেন এরকম কাজ করলেন একজন নেত্রী, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ক্রমেই গোটা পরিস্থিতি তৃণমূলের বিরুদ্ধে যেতে শুরু করে। লাজ লজ্জা ভুলে বয়সের জ্ঞানের তোয়াক্কা না করে কন্যা সম একজন নেত্রী একজন বয়স্ক মানুষকে যেভাবে প্রকাশ্য রাস্তায় জুতোপেটা করলেন এবং মারধর করলেন, তা কি এই সংস্কৃতির বাংলার পরিচয় বহন করে? এই প্রশ্নের মাঝেই এবার সেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে গ্রহণ করা হলো কড়া পদক্ষেপ। জানা গিয়েছে ইতিমধ্যেই এই ধরনের ঘটনার কারণে সেই তৃণমূল নেত্রীকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। যদিও বা তৃণমূলের এই শোকজের গুরুত্ব দিচ্ছে না বিরোধীরা। তাদের বক্তব্য, তৃণমূলের শোকজ হচ্ছে গরুর গাড়ির হেডলাইটের মতো। গোটা রাজ্য তো এইভাবে ভয় হুমকিতেই চলছে। যারাই তৃণমূল করবে না, যারাই তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন, তাদেরকেই তৃণমূলের চুনোপুটি নেতা নেত্রীরা এভাবেই হেনস্থা করবে। বয়সে কত বড় একজন বৃদ্ধ মানুষ, তাকে যেভাবে রাস্তায় মারধর করলেন একজন তৃণমূল নেত্রী, তাতে শুধুমাত্র শোকজ করেই থেমে থাকবে দল? কেন তাকে সাসপেন্ড করে এই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা প্রধান ব্যক্তি অর্থাৎ তৃণমূল দলের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের মহিলা নেত্রীকে পুলিশের হাতে তুলে দেবেন না? কেন তাকে গ্রেফতার করার নির্দেশ দেবেন না? দলের ভাবমূর্তি স্বচ্ছ করার চেষ্টাই যদি তিনি করবেন, তাহলে শুধু শোকজের মধ্যেই কেন আটকে থাকবেন? কেন রাজধর্ম পালন করে বিরোধী দলের একজন প্রবীণ মানুষকে প্রকাশ্য রাস্তায় মারধর করার কারণে নিজের দলের নেত্রীকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেখাতে পারবেন না রাজ্যের প্রশাসনিক প্রধান? প্রশ্ন তুলছে বিরোধীরা। চাকরি দেওয়ার নামে ধর্ষণের অভিযোগে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর করেছিলেন এক মহিলা। সেই এফআইআর বাতিলের দাবি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসী। মঙ্গলবার তিনি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন জানান। ধর্ষণের অভিযোগে এফআইআর এর ভিত্তিতে বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজকে মঙ্গলবারই নবগ্রাম থানায় তলব করেছিল পুলিশ। কিন্তু এদিন হাজিরার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এফআইআর খারিজের আবেদন জানাতে গিয়ে বলেন, ভারত সেবাশ্রম সংঘের একজন মানুষ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। একজন মহিলা থানায় গিয়ে 13 বছর আগে কিছু হয়েছে সেটার ভিত্তিতে এফআইআর দায়ের করেছেন। পুলিশ নোটিশ দিয়ে আজ আমাকে যেতে বলেছে। এটা সাধু সন্তদের উপর আক্রমণ। বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি গ্রহণ করে জানান, আজ শুনানি হবে। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তার অভিযোগ, 2013 সালে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের চাণক্য এলাকায় এক আশ্রমের এক প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয়। অভিযোগ, এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নেন বলে জানান অভিযোগকারিনী। এরপর দিনের পর দিন মহিলার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা। তার ভিত্তিতে আজ থানায় হাজিরার কথা ছিল। হাজিরার বদলে এদিন তিনি হাইকোর্টে গিয়ে সেই লিখিত অভিযোগই
খারিজের দাবি জানালেন। তেলেঙ্গানার পাসুইমাইলামের সিগাচি ইন্ডাস্ট্রিজ ফার্মা প্ল্যান্টে বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক। তিনি বলেন, ধ্বংসাবশেষ অপসারণের সময় বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ বলেছেন, এখন পর্যন্ত ধ্বংসাবশেষ থেকে 31 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযানের চূড়ান্ত পর্যায়ে এখনো চলছে। স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর রাজ নরসিংহ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। সোমবার এই মারাত্মক দুর্ঘটনা ঘটে, যার সন্দেহভাজন কারণ রাসায়নিক বিক্রিয়া বলে মনে করা হচ্ছে। সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি ওষুধ কোম্পানি। স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ বলেছেন যে বিস্ফোরণের সময় প্ল্যান্টে প্রায় 90 জন কাজ করছিলেন। বিস্ফোরণটি সন্দেহভাজন রাসায়নিক বিক্রিয়া দ্বারা সৃষ্ট বলে জানা গেছে, যার ফলে আগুনও লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কিছু শ্রমিক প্রায় 100 মিটার দূরে পড়ে যান। রাজ্যের শ্রমমন্ত্রী জি নরসিমা, যিনি বিবেক ভেঙ্কটস্বামীর সাথে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বলেছেন যে কারিগরি বিশেষজ্ঞদের তদন্তের পরে দুর্ঘটনার কারণ জানা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনায় প্রিয়জনদের হারিয়েছেন এমন ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনায় প্রিয়জনদের হারিয়েছেন এমন ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী এক্সে একটি পোস্টে নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। একই সাথে সংস্থাটি জানিয়েছে যে তারা প্রাণহানির জন্য গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে যে ইউনিটটি বীমাকৃত। সংস্থাটি ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তার আশ্বাসও দিয়েছে। সিগাচি ইন্ডাস্ট্রিজ আরও জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম এবং কাঠামো পুনরুদ্ধারের জন্য তাদের হায়দ্রাবাদ প্ল্যান্টে উৎপাদন প্রায় 90 দিনের জন্য বন্ধ রাখা হবে। এই রাজ্যে সরকারকে কি করে কাবু করতে হয় তা প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে কোনো ইস্যু সামনে এলেই রাতারাতি সেই ইস্যুর বিরুদ্ধে মানুষের জনমতকে কাজে লাগিয়ে তৃণমূল সরকারকে টাইট দিতে প্রতিনিয়ত আন্দোলনের রাস্তা বেছে নিয়েছেন তিনি। 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে পশ্চিমবঙ্গ বাঁচবে না বলে বিভিন্ন সভা থেকে গর্জে উঠছেন রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি রাজ্যে ঘটে গিয়েছে কসবা গণধর্ষণের মতো বীভৎস ঘটনা, আর তারপরেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে এরপর থেকে তার যে সমস্ত কর্মসূচি হবে সেই সমস্ত কর্মসূচি কন্যা এবং নারীদের সুরক্ষার দাবিতেই হবে। আর সেই মতোই আজ রাজ্যের মুখ্যমন্ত্রীকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে প্রচুর মহিলাকে সাথে নিয়ে মহিলাদের সুরক্ষার দাবিতেই রাস্তায় নামলেন রাজ্যের বিরোধী দলনেতা। জানা গিয়েছে এদিন ময়নায় শুভেন্দু অধিকারীর একটি কর্মসূচি ছিল, যেখানে প্রচুর মহিলাকে রাস্তায় নামতে দেখা যায়। সকলের হাতেই নারী সুরক্ষার দাবিতে ছিল পোস্টার, যে পোস্টারে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে লেখা ছিল ছি মমতা ছি। মূলত শুভেন্দু অধিকারী করিমগঞ্জে উপনির্বাচনের দিন বোমার আঘাতে নাবালিকার মৃত্যু এবং তারপর কসবায় গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে যে নারী সুরক্ষার যাত্রার কথা বলেছিলেন, সেই যাত্রার অঙ্গ হিসেবেই এই প্রতিবাদ বলেই জানা যাচ্ছে। বিজেপির দাবি তৃণমূলের খেলা শেষ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন 500 এবং 1000 টাকা দিয়ে মহিলাদের ভোট কিনে নেবেন, কিন্তু রাজ্যের মহিলারা এবার অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠছেন। সামান্য টাকার কাছে তারা যে মাথা নত করবেন না তা বুঝিয়ে দিচ্ছেন। রাজ্যে একের পর এক মহিলাদের নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। তাই শুভেন্দু অধিকারীর পথেই পা বাড়িয়ে নারী শক্তির এই প্রতিবাদ আগামী দিনে তৃণমূল সরকারকে নবান্ন থেকে উৎখাত করবে বলেই দাবি বিরোধীদের। পর্যবেক্ষকদের মতে তৃণমূল সরকারের আমলে যে সমস্ত কাণ্ডকলাপ হচ্ছে তা সাধারণ মানুষও মেনে নিতে পারছেন না। তারাও ভোটের মধ্যে দিয়ে
তৃণমূল সরকারের উৎখাত চাইছেন, কিন্তু ভোটের আগে যেভাবে গ্রাউন্ড তৈরি করতে হয়, যে প্রতিবাদ করতে হয়, এতদিন শুধু তার প্রয়োজনীয়তা ছিল। তাই রাজ্যে ক্রমাগত যে মহিলাদের ওপর নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতেই এবার শাসকের বিরুদ্ধে লড়াই করার সেই গ্রাউন্ড তৈরি করে ফেলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই তার সুরে সুর মিলিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে পোস্টারের মধ্যে দিয়ে আওয়াজ তুলে রাজ্যের মহিলারা যে প্রতিবাদে মুখর হয়েছেন, তাতে এবার তৃণমূলের শেষের শুরুর সূচনা হয়ে গেল বলেই মত রাজনৈতিক সমালোচকদের। কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার মনোজিৎ মিশ্রের পক্ষ নিয়ে মঙ্গলবার বিস্ফোরক দাবি করলেন তার আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়। আদালতে বাইরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, মনোজিৎকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, সমস্ত অভিযোগ মিথ্যা। ধর্ষণের ঘটনা যদি ঘটে থাকে তাহলে অভিযুক্তের ঘাড়ে লাভ বাইট কি করে থাকতে পারে। আইনজীবী আরও দাবি করেন, অভিযুক্ত মানেই অপরাধী নয়। তিনি বলেন, আমার মক্কেল কোনো অপরাধ করেনি, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দোষারোপ করা হচ্ছে। বিষয়টি এখন বিচারাধীন, তাই এই মুহূর্তে সমস্ত তথ্য প্রকাশ করতে পারছি না, তবে সময় এলে সত্য প্রকাশ্যে আসবে। তিনি এও বলেন, আমার মক্কেল ধর্ষণ করেছে এই অভিযোগ ঠিক নয়। সিসিটিভিতে যে অপহরণের কথা বলা হচ্ছে তাও ঠিক নয়। মনোজিতের আইনজীবীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সমাজের একাংশের মতে এমন দাবি নির্যাতিতার মানসিক যন্ত্রণাকে আরও বাড়াবে। অন্যদিকে আইনজীবীর মন্তব্যকে সমর্থন জানিয়ে অভিযুক্তের পরিবারের তরফে বলা হয়েছে, আমাদের ছেলেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানানো হচ্ছে। গত 25শে জুন কসবা ল কলেজে কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মনোজিৎ সহ 3 জনের বিরুদ্ধে। 4 দিনের পুলিশি হেফাজত শেষে এদিন ফের ধৃতদের আদালতে হাজির করানো হয়। পুলিশের তরফে 10 দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে।